পরে আমাদের প্রশ্ন, কোন কোন সম্পদের যাকাত দিতে হবে? কাকা যে প্রশ্ন করেছিলেন কোন কোন সম্পদের যাকাত দিতে হবে, এখানে আমি মৌলিকভাবে বিস্তারিত আলোচনা করি নাই, শুধু কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি যেটা আমাদের সমাজে সচরাচর প্রয়োজন পড়ে, আমরা যেগুলো নিত্য আমাদের প্রয়োজনে এগুলো আমি এখানে বলছি। কোন কোন সম্পদের যাকাত দিতে হয়? ক, সব ধরনের সম্পদ ও সামগ্রীর উপরে যাকাত ফরজ হয় না। সব ধরনের সম্পদ এবং সামগ্রীর উপরে যাকাত ফরজ হয় না। শুধু সোনা, রূপা, টাকা পয়সা, পালিত পশু শর্ত সাপেক্ষে, গৃহপালিত পশু শর্ত সাপেক্ষে এবং ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত দিতে হয়। তাহলে সোনার উপরে, রূপার উপরে, টাকা পয়সার উপরে, নগদ টাকা পয়সার উপরে এবং গৃহপালিত পশু শর্ত সাপেক্ষে। আর 4 নাম্বার বললাম ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত আবশ্যক, যাকাত দিতে হয়। এখন আপনি টাকা পয়সা আছে আমাদের, তো কাকা যেটা বলছে সোনাও নেই রূপাও নেই, তাহলে আমাদের হ্যান্ডক্যাশ টাকা আছে, তাহলে টাকার উপরে যাকাত দিবেন। কত টাকা থাকলে যাকাত দিবেন? উত্তর আমি যেটা বলছিলাম, যদি স্বর্ণের নেশাব ধরেন 7.5 তোলা স্বর্ণের দাম কত? অনেক টাকা, এটাতে পারা যায় না। যদি এই পরিমাণে কারো কাছে টাকা থাকে, স্বর্ণ রূপা নেই, টাকা আছে, অথবা 52.5 তোলা রূপার যেই বাজার মূল্য, কথার কথা আমি এক্সাম্পললি 52,500 টাকা ধরলাম। এখন আপনার কাছে স্বর্ণও নেই রূপাও নেই, কিন্তু 52,500 টাকা আপনার কাছে আছে। এই 52,500 টাকা আপনার মৌলিক প্রয়োজন ব্যতীত অতিরিক্ত, মানে 52,500 টাকা আপনি ক্যাশ করে রাখছেন, খাওয়া পড়া চলাফেরা বাদ দিয়ে এই 52,500 টাকা আপনার কাছে ক্যাশ, এটা আপনি ব্যাংকে রাখছেন, অথবা নিজের বাক্সে রাখছেন, অথবা নিজের সিন্ধুকে রাখছেন, অথবা কারো কাছে জমা রাখছেন। তাহলে এরকম 52,500 টাকা যদি আপনার 1 বছর থাকে, কয় বছর? 1 বছর থাকে, এবং এটা মৌলিক প্রয়োজন অতিরিক্ত, তাহলে এই 52,500 টাকার উপরে আপনার যাকাত দিতে হবে। যাকাত দিবেন কয় টাকা? শতকরা 2.5%, শতকরা 2.5%, 100-তে 2.5 টাকা, এরকম ভাবে আপনি হিসাব করবেন যে 52,500-এ কত আসতেছে, এভাবে হিসাব করে করে আপনি যাকাত দিবেন। তাহলে আমরা বুঝলাম আমাদের স্বর্ণও নেই রূপাও নেই, তবে যার কাছে রূপার যে নেশাব বললাম 52.5 তোলা রূপার যে বাজার মূল্য, এই পরিমাণে কারো কাছে যদি টাকা থাকে, যে কোনো টাকা, আপনি জমি বিক্রি করছেন, গরু বিক্রি করছেন, অথবা আপনি ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করছেন, অথবা রিক্সা চালিয়ে আপনি টাকা উপার্জন করছেন, যদি এই পরিমাণে টাকা কারো কাছে থাকে মৌলিক প্রয়োজন অতিরিক্ত, তাহলে ওনার উপরে যাকাত আবশ্যক, যদি এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হয়। আচ্ছা, এই 1 নাম্বার। 2 নাম্বার, সোনা রূপার অলংকার ব্যবহার করুক বা না করুক, আপনি আপনার ম্যাডামকে স্বর্ণের একটা দুল বানিয়ে দিচ্ছেন, অথবা একটা গলার হার বানিয়ে দিচ্ছেন, এটা ম্যাডাম ব্যবহার করুক বা না করুক, এই স্বর্ণের অলংকারের উপরেও যাকাত আবশ্যক, যাকাত দিতে হয়। 3 নাম্বার, অলংকার ছাড়া সোনা রূপার অন্যান্য যে সামগ্রী রয়েছে এগুলোর উপরে যাকাত আবশ্যক। আপনি স্বর্ণের দুল বানান নাই, স্বর্ণের হার বানান নাই, তবে এমনি স্বর্ণের একটা পাত্র, স্বর্ণের একটা প্লেট, অথবা স্বর্ণের একটা গ্লাস বানিয়ে রাখছেন, তাহলে এটার উপরেও যাকাত দিতে হবে। এরপরে হীরা, মণি, মুক্তা, মূল্যবান পাথর, এগুলোর উপরে যাকাত আসে না, তবে যদি কেউ এগুলোর ব্যবসা করে তাহলে ব্যবসায়িক পণ্য হিসেবে এগুলোর উপরে যাকাত আসবে। এরপরে মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত টাকা পয়সা নেশাব পরিমাণে হলে, মৌলিক প্রয়োজন ব্যতীত অতিরিক্ত যদি কারো কাছে টাকা থাকে যেটা নেশাব পরিমাণ, এবং এর উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে যাকাত দিতে হয়। এরপরে ব্যাংক ব্যালেন্স, আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যালেন্স করছেন, ফিক্সড ডিপোজিট ইত্যাদি অ্যাকাউন্ট করে রাখছেন, প্রত্যেক মাসে টাকা জমাইছেন, তাহলে এই যে ফিক্সড অথবা ডিপোজিট যে অ্যাকাউন্ট করে রাখছেন, এখানে যে 5 লাখ টাকা রাখছেন, যে টাকাগুলো আপনার মৌলিক প্রয়োজন অতিরিক্ত, এই টাকার উপরেও যাকাত দিতে হবে যদি এটার উপরে 1 বছর অতিবাহিত হয়। 6, কেউ যদি টাকা পয়সা জমিয়ে রাখে, এই টাকা পয়সা যদি কেউ জমিয়ে রাখে, এটা যদি মৌলিক প্রয়োজন ছাড়া হয়, এবং এটা যদি সর্বনিম্ন যে মূল্য বললাম রূপার, এই পরিমাণে যদি টাকা হয়, এটার উপর 1 বছর অতিবাহিত হয়, এটার উপরেও যাকাত আবশ্যক। যেমন আপনি রিক্সা চালাইছেন, আমি আগেই বললাম, রিক্সা চালাইছেন, কাজ করছেন, মেশিন চালাইছেন, যে কোনো মূল্যে আপনি টাকা উপার্জন করছেন, এটা
মৌলিক প্রয়োজন ব্যতীত, মানে প্রত্যেক মাসে আপনার যে খরচ যাইতো এটা বাদ দিয়ে এভাবে জমাইতে 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 মোটামুটি 52,500 টাকা আপনি জমাইছেন, এটার উপর প্রয়োজন নেই আর, এটার উপরে যাকাত দিতে হবে। এরপরে সর্বশেষ, যদি কেউ হজে যাওয়ার জন্য টাকা জমিয়ে রাখে, অথবা ছেলেকে বিবাহ দেওয়ার জন্য টাকা জমিয়ে রাখে, অথবা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য টাকা জমিয়ে রাখে, এবং এই টাকার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এই টাকার উপরেও আপনাকে যাকাত দিতে হবে। হজে যাবেন, আপনি টাকা জমাইছেন, হজে যাওয়ার জন্য যে টাকা আমরা জমাই এটা সাধারণত মৌলিক প্রয়োজন অতিরিক্ত রাখি, মানে প্রত্যেক মাসে আমার 10,000 টাকা খরচ লাগে, 10,000 টাকা খরচ বাদ দিয়া অতিরিক্ত আমার কাছে 5,000 টাকা ছিল, এই 5,000 টাকা আমি ব্যাংকে রেখে আসলাম। কথার কথা, আমার প্রত্যেক মাসের আমার স্যালারি 15,000 টাকা, আমার প্রত্যেক মাসে খরচ 10,000 টাকা, তাহলে অতিরিক্ত 5,000 টাকা আমি এটা হজে যাওয়ার জন্য ব্যাংকে রেখে আসলাম। এভাবে জমাইতে 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 এক পর্যায়ে আমার এটা নেশাব পরিমাণ হয়ে গেছে। তাহলে এই যে টাকা জমাইলাম হজে যাওয়ার জন্য, অথবা ছেলেকে বিবাহ দেওয়ার জন্য টাকা জমিয়ে রাখছিলাম, অথবা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য টাকা জমিয়ে রাখছিলাম, এটার উপর 1 বছর হয়ে গেছে, তাহলে এই টাকারও আপনাকে যাকাত দিতে হবে। প্রত্যেকটা কথার ক্ষেত্রে আমার রেফারেন্স আছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি রেফারেন্স গুলো বলতেছি না। এরপরে, দোকানে যেই সব পণ্য বিক্রির উদ্দেশ্যে তোলা হয়, সেই জিনিসপত্রের মূল্য যদি নেশাব পরিমাণে হয়, তাহলে তার উপরে যাকাত আবশ্যক। আমরা যারা মুদিখানার ব্যবসা করি, অথবা কাপড়ের ব্যবসা করি, অথবা যারা বড় বড় ব্যবসায়ী 5 লাখ টাকার কাপড় কিনছেন, অথবা 2 লাখ টাকার মুদিখানার চাল ডাল লবণ তেল ইত্যাদি কিনছেন ব্যবসার উদ্দেশ্যে, তাহলে আপনি হিসাব করবেন যে আমি কয় লাখ টাকার মাল কিনলাম, দোকানে আপাতত স্টকে কয় লাখ টাকার মাল আছে, হিসাব করবেন যে আমার দোকানে আপাতত 1 লাখ টাকার মাল দোকানে আছে, তাহলে ওই 1 লাখ টাকার আপনাকে যাকাত দিতে হবে, কারণ এটা ব্যবসায়িক পণ্য, এটার উপর যাকাত দিতে হয়। এরপর সর্বশেষ, ব্যবসার উদ্দেশ্যে যদি স্থাবর জমি ক্রয় করেন, অথবা ফ্ল্যাট বাসা কিনেন, এটা ভালো করে শোনেন, ব্যবসার উদ্দেশ্যে আপনি জমিন ক্রয় করছেন, অথবা ফ্ল্যাট বাসা ক্রয় করছেন, অথবা বাড়ি ক্রয় করছেন ব্যবসার উদ্দেশ্যে, তাহলে এই বাড়িটার মূল্য যদি নেশাব পরিমাণে হয়, নেশাব সর্বনিম্ন নেশাব আমি ধরলাম 52,500 টাকা, তাহলে ওই বাড়িটার, ওই ফ্ল্যাটের বা ওই জমির আপনাকে যাকাত আদায় করতে হবে। এই কথাটা বুঝে আসলো? যদি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি ক্রয় করেন, অথবা ফ্ল্যাট বাসা ক্রয় করেন, ঢাকাতে ফ্ল্যাট বাসা ক্রয় বিক্রয় হয়, আমি 2 তালাকে কিনে নিলাম, আমি 3 তালাকে কিনে নিলাম, আর গ্রাম অঞ্চলে শুধু পুরো বাড়িটাই কিনে নেওয়া যায়। তো যেরকম ব্যবসার উদ্দেশ্যে কেউ যদি বাড়ি ক্রয় করে অথবা ফ্ল্যাট ক্রয় করে, তাহলে সেটা যদি নেশাব পরিমাণে হয়, তাহলে সেটা যাকাত আদায় করতে হবে। কথার কথা, কিছুদিন আগে আজিল না, ওই যে সোমেলের মালিক আজহার, উনি একটা বাড়ি ক্রয় করলো কালিয়াকুর চান্দোরার কি একটা পাশে একটা বাড়ি ক্রয় করছে। এখন ওনার এখানে একটা বাড়ি আছে, কথার বুঝাইলাম আর কি, যেটা আমার মনে আছে, এখানে ওনার বসবাসের জন্য একটা বাড়ি আছে। এখন ওইখানে যে বাড়িটা ক্রয় করছে, এটা যদি ব্যবসার উদ্দেশ্য হয়ে থাকে, মানে উনি বাড়িটা ভাড়া দিবেন আর এখানে বসবাস করবেন, তাহলে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নিছে, মানে এটা ব্যবসার জন্য, তাহলে ওই বাড়িটার ওনাকে যাকাত দিতে হবে। আর এখন উনি যদি বলে যে না, আমি ওইখানে চলে যাব, এখানে আর থাকবো না, আমি ওইখানে চলে যাব, ওইখানে স্থায়ীভাবে বসবাস করব, ওটা আমার বসবাসের জন্যই ওটা কিনছি, তাহলে ওই বাড়িটার যাকাত দিতে হবে না। বুঝে আসলো আমার কথাটা? এরপরে সর্বশেষ, মৌলিক প্রয়োজনে বাড়ি কিনে বা একটা গাড়ি কিনে, মৌলিক প্রয়োজনে আপনি বাড়ি কিনছেন, মানে আপনি বসবাস করার জন্য ওইখানে একটা ঢাকাতে একটা বাড়ি কিনছেন, তাহলে ওই বাড়িটার যাকাত দিতে হবে না। মৌলিক প্রয়োজনে আপনি একটা প্রাইভেট কার কিনছেন, এই প্রাইভেট কারটা আপনার মৌলিক প্রয়োজন, মানে আপনাকে অফিসে যাওয়া আসার জন্য গাড়িটা প্রয়োজন, তাহলে এই গাড়িটারও যাকাত দিতে হবে না। ক্লিয়ার আমাদের সামনে? মোটামুটি এগুলোর যাকাত দিতে হয়।